র্যাক বলতে আচ্ছা আমরা দেখতেছি হ্যাঁ কিলবিল পাত করলে কেট আউটলাইন করলে তো ভাগ হয়ে যাবে আচ্ছা ওইটা আমরা দেখবো তো দেখেন এই জায়গায় আমরা হইলো আজকে যে কাজটা শিখবো একদম সহজ এটা ইলাস্ট্রেটরে অনেকে করে ঠিক আছে যদি আমরা ফাইবারে যাই একটু দেখে আসি এই গাছের চাহিদা কেমন দেখেন এখানে আসলো ঠিক আছে এখানে দেখেন এই যে গ্রাফিক অ্যান্ড ডিজাইনে গেলে এখানে দেখেন অনেক কাজ পাবেন আর এই যে গ্রাফিক অ্যান্ড ডিজাইন দেখেন লোগো ডিজাইন তাই না এগুলো তারপরে অ্যাপ ডিজাইন এগুলো আবার হলো ইউএক্স ডিজাইনের মধ্যে পড়ছে এই যে ইমেজ এডিটিং তারপরে এইখানে দেখেন এখানে সবগুলোর মধ্যে এখানে একটা নিচে আছে ভেক্টর ট্রেসিং নাম ভেক্টর ট্রেসিং দেখেন এটা আমি ক্লিক করব দেখেন ভেক্টর ট্রেসিং এখানে কি 10,000 প্লাস কি গিগ আছে তো 10,000 প্লাস গিগ আছে এই জায়গায় অনলাইনে এইগুলো আছে দেখেন 1K প্লাস সেল করছে উনি তো এই ওনারটা যদি আমি ওপেন করি এনারটা ওপেন করি 1K প্লাস সেল করছে এনেও 1K প্লাস সেল করছে তো দেখেন এখানে অনেকে আছে এটা কি 1K প্লাস সেল করছে ঠিক আছে তখন আসি ভেক্টর ট্রেসিংটা মূলত কি কি কাজ দেখেন ওনার কয়টা অর্ডার আছে 14টা অর্ডার আছে রানিং 14টা অর্ডার আছে $5 গুলো যদি 5 কি 45 নাকি 5 60 হয় না 75 সরি তো 14টা অর্ডার আছে তো মনে করেন কি এই আর কি তো মনে করেন কিন্তু ভালো একটা কিন্তু ওনার হাতে কি মোটামুটি ভালোই 10,000 টাকার মতো কি অর্ডার আছে তাই না রানিং কাজ চলতেছে এটাকে বলা হয় রানিং অর্ডার মানে ওনার কাজ জমে আছে উনি করতেছে আর ডেলিভারি দিতেছে দেখেন উনি কতগুলো কাজ করছে এইটার উপর একক দশক শতক হাজার অজু 13,763টা কি অর্ডার কমপ্লিট করছে বুঝতে পারছেন তো উনি হয়তো বাংলা কি নাম দেখে উনি তাহিদুল ইসলাম বাংলাদেশে এক ক্লায়েন্ট সেলার আর কি বাংলাদেশি সেলার দেখেন এখানে উনি কি লিখছে ওয়েলকাম টু মাই ভেক্টর ট্রেসিং গিগ সার্ভিস তাই না এখানে ভেক্টর ট্রেসিং সম্পর্কে কি লিখছে আমি গত ক্লাস আপনাদের মূল্যবান একটা কথা বলছিলাম যে আপনারা যদি দ্রুত আর্ন করতে চান বা কি রিস্ক করতে চান যে কোনো একটা সাবজেক্ট নিয়ে কি আপনার আগাইতে হবে আরেকটু যদি আপনাদের জিনিসটা প্রমাণ করে দেখাই এই যে দেখেন আমি তৈদুল ইসলাম ওনার এই প্রোফাইলটার মধ্যে আমি ঢুকবো ঠিক আছে ওনার প্রোফাইলে উনি কিন্তু অনলাইনে আছে রানিং এই দেখেন উনি এখানে কি লেখছে আই এম এক্সপার্ট ইন ফটোশপ অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি আফটার ইফেক্ট বিভিন্ন লেখছে আর কি মানে এটা আর এডিট করে নাই ঠিক আছে তো লোগো ডিজাইন গ্রাফিক ডিজাইন এই যে কি স্কিলগুলো দিছে বিভিন্নগুলো দিছে না দেখেন এখানে কি ভেক্টর ট্রেসিং অনকে সেল করছে এখানে কত করছে ফটো ম্যানিপুলেশন 371টা এটার মতো অর্ডার পায় নাই তারপর দেখেন লোগো ডিজাইন পাইছে কি 234টা তারপরে বিজনেস কার্ড এক্সট্রানে 30টা পাইছে তো এই জায়গায় সবগুলো ওনার 1টা 2টা 3টা 4টা গিগের মধ্যে কি র্যাঙ্ক হয়েছে কি ভেক্টর ট্রেসিং তাই না আমি গত ক্লাসে এটাই বুঝাইতে চাইছিলাম যে আপনি গিগ দিবেন অনেকগুলো কিন্তু ওর মধ্যে র্যাঙ্ক হইবে একটা গিগে ঠিক আছে এইগুলো পাইছে কিভাবে এই যে উনি 13,000 ক্লায়েন্ট পাইছে ওই 13,000 ক্লায়েন্টের মধ্যে এই কাজগুলো কিন্তু চাহিদা ছিল ওনার শুধু ভেক্টর ট্রেসিং হয় না যেমন এই রিলেটেড ভেক্টর ট্রেসিং কাজ করতে আসছে ওনার আরেকটা কাজ প্রয়োজন আছে উইকেন্ডে আবার অনেক ক্ষেত্রে উনি করে কি অন্য একটা গিগ রিভিউ বাড়ানোর জন্য করে কি এই ভেক্টর ট্রেসিং এর কাজগুলো এটার মধ্যে দিয়ে দেয় এরকম হয় অনেকে আমরাও করি যে নতুন একটা গিগ ক্রিয়েট করলাম এটাকে রিভিউ বানানোর জন্য আমার পুরান ক্লায়েন্ট উনি তো আর দেখবে না কি গিগের মধ্যে আমি অর্ডারটা নিতেছি আসলে অর্ডারটা নিতে হয় কি গিগের মাধ্যমে যেহেতু গিগগুলো ক্রিয়েট করা যায় তো এইগুলোর মাধ্যমে নিতে পারে আবার কিছু অর্ডার পাইতেও পারে কিন্তু মেইন হলো কি উনি ভেক্টর ট্রেসিং এ অর্ডার পাইছে তো এই কারণে আমি বলছি আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা আগে নির্ধারণ করবেন নির্ধারণ করে আগান দেখবেন ওইটাই কি আপনি সাকসেস হবেন এখন যদি আপনি অল ওভার মিলিয়ে যদি পুরা পিএইচডি করতে চান সেই টাইম আপনাদের মধ্যে নাই কারণ আপনারা এখন বয়স হয়ে গেছে আপনারা এরকম না যে 1 2 3 পোলাপান আছে আপনারা আগামী 10 বছর আপনি কি এটার পিছনে সময় দিতে পারবেন আপনাদের দরকার হলো কি এখন ইমার্জেন্সি আর্নিং তাই না দেখবেন বাপ মা দেখবেন কি 15 বছর পর্যন্ত ভালো আদর যত্ন করে পালে যখন দেখবেন 20 বছর 22 বছর হয় তখন হলো বোঝা হয়ে যায় কি জন্য বোঝা হয়ে যায় কারণ আপনারা এখন বড় হয়েছেন আপনি ইনকাম সোর্স দেখাইতে পারতেছেন না
আবার যদি আপনি ইনকাম দেখাইতে পারেন তাহলে কি আপনার বাপমার কাছেও কি ভালো, তাই না? তো এই জিনিসটা একই আর কি, তারাও আসলে শখ করে পারলে আপনাকে, কিন্তু আসলে এটা হলো ন্যাচারাল আর কি ওয়ে, কারণ আপনার একটা পর্যায়ে গিয়ে আপনার ইনকাম করতেই হবে। সে ছেলে হোক মেয়ে হোক, মেয়ে হয়তো বা বিয়ে দিয়ে দেয় সেটা আলাদা সাবজেক্ট, কিন্তু ছেলের ক্ষেত্রে দেখা গেল কি এটা কমন, তাই না? কম্পালসারি, কারণ কি তার ছেলে হয়েছে, সে ইনকাম করতেই হবে। তো এখন আপনি 20 বছর 25 বছর সে তো পালছে, তারপরে যদি আপনি দেখা গেল ইনকাম সোর্স না দেখাইতে পারেন, তাহলে কি তারা কি ফ্যামিলি কি হতাশ হয়ে যায় আপনার উপর, তাই না? তারপরে আরো ব্যাপার স্যাপার আছে, বিয়ে শাদী করতে গেলেও চাকরি এইগুলো খুঁজে, তাই না? এখন আপনি 30 বছরে আইসা যদি আপনি খুঁজেন যে আমি পিএইচডি লাভ করব গ্রাফিক ডিজাইনে, এটা আপনি পারবেন না। যারা অলরেডি 10 বছর ধরে কাজ করতে চাইলেন না, তারাও হইতে পারে নাই, আর তারা বলতেও পারবে না আমি এক্সপার্ট। ঠিক আছে, যত দিন যাইতেছে তত এই জিনিসটা আপডেট হইতেছে, তত দিন দিন ডিজাইনের এইগুলো কিন্তু অনেক চেঞ্জ হইতেছে। ডিজাইনগুলো এখন এআই আইছে, এআই কিন্তু এখন অনেক ডিজাইনের অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, তাই না? অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা হয়। হ্যাঁ, রাইট। তো এইটাই তো আপনাদের মাথায় একটা রাখতে হবে, আর্নিংটা কিভাবে আমি করবো খুব দ্রুত, সেই প্রসেসটাই আমি বলতেছি শর্টকাট। এখন লং টাইম প্রসেসের করাইতে পারতাম, কিন্তু দরকার নাই, কারণ আপনাদের বয়সের তুলনায় শর্টকাট জিনিসটা কি ভালো। দেখেন এই যে এই লোক সাদমান এস, ঠিক আছে, উনিও কি 18K সেল করছে, অনেক সেল। এইগুলো মনে করেন এই যে 1 মাস আগেও সেল করছে, 1 মান্থ আগে লাস্ট ডেলিভারি দিছে, 1 উইক আগেও দিছে, ঠিক আছে। এই ভেক্টর টেস্টিং নিয়ে কি উনি দিছে মূলত। দেখেন উনি এখানে অনেক কিছু লিখছে, তাই না? এখানে এই যে ভেক্টর টেস্টিং উনি দেখেন, আবার ভেক্টর টেস্টিং এর এই যে আমি যে জিনিসটা আপনাদের বুঝাইছিলাম ওই জিনিসটাই কিন্তু উনি দিছে, ভেক্টর টেস্টিং রিলেটেডই কিন্তু দিছে। এই জন্যই কিন্তু উনি অ্যাডভান্টেজ, কারণ আমরা মার্কেট প্লেস রিসার্চ করি প্রতিনিয়ত, আমরা জানি জিনিসটা কিভাবে কাজ করলে মার্কেট প্লেসে অর্ডার পাওয়া যায়, ঠিক আছে। তো এই জিনিসটাই দেখেন, এই যে ভেক্টর টেস্টিং, ভেক্টর অ্যানালাইসিস, ভেক্টর ইলাস্ট্রেশন, ভেক্টর টেস্ট, কনভার্ট টু ভেক্টর এক্সপার্ট, এগুলো সব কিন্তু ভেক্টর টেস্টিং এর মধ্যেই পড়ে, দেখছেন। এখন ওনার যদি প্রোফাইলে ওনার গিগগুলো শো করে, গিগগুলো দেখে দেখেন, উনি দেখেন ভেক্টর টেস্টিং এর পোর্টফোলিও দিছে, যেটা আমি গত ক্লাসে বলছিলাম। তারপর দেখেন উনি সার্ভিস একটাই দিছে, একটা সার্ভিস হচ্ছে ভেক্টর টেস্টিং। তো আমি আর কথা বাড়াবো না, আমার একটু কাজ আছে আজকে, শর্টকাটে করবো। দেখেন উনি একটা গিগে রাখছে কেন, ওনার এই গিগটাই রিচ হয়েছে, এইটাই অর্ডার আসে। উনি আর অন্য কোনো কাজ তো ওনার দরকার নাই, দরকার আছে। আবার উনি এই গিগটার মধ্যে কয়টা অর্ডার আছে দেখি, আমরা এটা ক্লিক করি, দেখেন এটা 34টা অর্ডার আছে। এখন যদি আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি, আপনার 34টা অর্ডার স্ট্যান্ডার্ডে ধরেন, কারণ উনি কিন্তু লেভেল 2 সেলার, উনি পুরানো হয়ে গেছে, তো উনি বেসিকের এই কাজগুলো করে না সাধারণত। স্ট্যান্ডার্ড ধরেন আর নাহলে প্রিমিয়াম ধরেন। এই প্রিমিয়াম দেখেন $30, একটা ইমেজে করে $30, আর স্ট্যান্ডার্ড ধরেন $10। তো আমি অ্যাভারেজে ধরলাম $10 ধরলাম, অ্যাভারেজে সব বাদ দিয়ে দিলাম। যদি $10 34টা অর্ডার রানিং, মানে এখনো তার ওয়েটিং আছে, ডেলিভারি অপেক্ষায় আছে। তো উনি কত ডলারের কাজ আছে? $340, 100 কত করে, $20 টাকা করে ধরি, 22 টাকা পাইছিলাম আমি লাস্টে উইডো রেট। তো 40,000 টাকার অর্ডার কি তার হাতে আছে। তো তার হাতে যদি 40,000 টাকার অর্ডার থাকে, তার কি অন্য কোনো কাজ দরকার আছে? দরকার আছে। এই ভেক্টর টেস্টিং করতে পারে না? ভেক্টর টেস্টিং করেই তো উনি করতে পারে, বুঝাইতে পারছি জিনিসটা। তো দেখেন ভেক্টর টেস্টিংটা খুব সিম্পল একটা কাজ। আমরা ফটোশপে যেমন ক্লিপিং পাথ দেখছিলাম, ওটারও চাহিদা অনেক, কিন্তু আপনার এটা প্রপার সময় দিতে হবে অনলাইনে। এখন অনলাইনে যদি প্রপার সময় না দিতে চান, তাহলে হবে না এই সব কাজগুলো। তো দেখেন উনি ভেক্টর টেস্টিং কি, এরকম গোলা একটা পিকচার থাকবে, সেটাকে কি আপনার ভেক্টর করতে হবে। এখন আসেন আমি আরো শর্টকাট বুঝাই। আপনাদের ডিজাইনের সময় বলছিলাম কি, একটা আছে রাস্টার গ্রাফিক, আর একটা আছে কি ভেক্টর গ্রাফিক, বুঝাইছিলাম না? আসলে রাস্টার গ্রাফিক্সটা কখন ব্যবহার করে বলেন তো? অনলাইনে, তাই না? অনলাইনে যখন আপলোড দেয় তখন হয়তো রাস্টার গ্রাফিক্স গুলো ব্যবহার করে। রাস্টার গ্রাফিক্স গুলো কি কখনো আপনার প্রিন্ট করা যায়? যায় না, যায় না, প্রিন্ট করা যায় না। আর হইলো আপনার হইলো ভেক্টর ভেক্টর যেগুলো আছে, রাস্টার গ্রাফিক্স, আরটা কি বলছিলাম বলেন, মনে নাই আপনাদের? রাস্টার গ্রাফিক্স, আরটা হলো ভেক্টর গ্রাফিক্স। এই ভেক্টর ট্রেসিং এ যেটা বুঝাইতেছে এখন, ভেক্টর আর্ট বা ভেক্টর গ্রাফ, যেটা হলো এগুলো কি জন্য করা হয়? এগুলো হলো প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না?
তো দেখেন প্রিন্টের ক্ষেত্রে সবসময় কিন্তু হাই রেজলিউশন লাগে, যেটা ফাটা হবে না। এটা যদি আমি প্রিন্ট করি ভালো হবে, এই সাইডের যে স্যাম্পলটা দিছে ভালো হবে না, কিন্তু এটা যদি আমি দেই তাহলে কি ভালো হবে, তাই না? এটাকেই বলা হয় কি আপনার হইলো, এটা ছিল রাস্টার, এটাকে কনভার্ট করে এরকম কি ভেক্টর বানাইছে, বুঝতে পারছেন? এতটুকুই। এখন আসি আর একটু শর্টকাট বলি, এগুলো কাদের জন্য লাগে। ধরেন আপনার আপনার কোম্পানির একটা লোগো আছে, এই যে ধরেন একটা লোগো, ইনি কাজ করছে, এর আগে এইগুলো কাজ করছে। আসে না কেন? নেট কি সমস্যা হয়েছে নি? আচ্ছা দেখেন নিচে দেখা যাচ্ছে কিনা, এই যে দেখেন এগুলো লগোর মতো না, এই লগোগুলোই আপনার হলো কি আপনি কাউকে দিয়ে আঁকছেন, তাই না? কোন এক কোম্পানি বা কোন এক লোক আঁকছে, আঁকার পর কি করছে, তার যে মেইন ফাইলটা প্রিন্ট করার যে ফাইলটা, সে তো বুঝে না ভেক্টর ফাইল কোনটা, রাস্টার ফাইল কোনটা, জেপিজি ফাইল কোনটা কি কাজ করে, তারপরে ভেক্টর ফাইল কোনটা কাজ করে, তাই না? এআই ফাইলটা হলো কি প্রিন্টের ফাইল, যেটা এআই ফাইল, তা বা আপনার হলো পিডিএফ ফাইলও কি অনেক সময় প্রিন্ট করা যায়, তাই না? তো রাস্টার যেটা জেপিজি পিএনজি, এই ফাইল উনি করছে কি জেপিজি পিএনজিতে নিছে। তো এখন দেখা গেল কি উনি প্রিন্ট করবে, প্রিন্ট করতে গেলে কি চায়, ভেক্টর ফাইল চায় বা এআই ফাইল চায়, তাই না? তো এখন দেখেন ওনার কাছে তো এআই ফাইল না, তখন কি করবে, আপনাকে হায়ার করবে কি, আমার এই যে এই লোগোটাকে তুমি কি করে দাও, ট্রেসিং করে দাও, আমি প্রিন্ট করব, তাই না? এই ক্ষেত্রে দিতে পারে ক্লায়েন্ট। আবার অনেক ক্ষেত্রে অনেক কিছু পছন্দ হয় ক্লায়েন্টের, সেই ক্ষেত্রে ওইগুলো দিতে পারে। যেমন এই যে এইগুলো ভেক্টর করছে, এই যে এইগুলো কি ভেক্টর করছে, তাই না? এগুলো লোগো, সাধারণত লোগোগুলাই এগুলো দেখেন বেশিরভাগই কি লোগো। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আবার হলো আপনার লোগোর কালার চেঞ্জ করতে চায়, সেই ক্ষেত্রে ভেক্টর ট্রেসিং করা হয়। কারণ ভেক্টর ট্রেসিং করলে কি তখন সব পুরো ব্যাপারটাই কি করা যায় জিনিসগুলো, এই যে ভেক্টর ট্রেসিং, বুঝতে পারছেন? এইগুলো সবে কি ভেক্টর ট্রেসিং করা হয়েছে, এগুলো বেশিরভাগই কি আমরা লোগো দেখতে পাচ্ছি না। তো এরকমই আবার অনেক ক্ষেত্রে এটা ক্লায়েন্টের অনুযায়ী আপনি জাস্ট কাজ করে দিবেন। হ্যাঁ, ক্লায়েন্টের। এখন দেখেন আমরা ভেক্টর ট্রেসিং কাজটা কিভাবে করব, আমরা অতি ফার্স্টে কি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই কাজটা করব। এখন দেখেন ভেক্টর ট্রেসিং, আচ্ছা দেখেন এই জায়গায় ইগল ভেক্টর লিখে সার্চ করলাম, এরকম কতগুলো কি আসছে, তাই না? এই যে এইগুলো আসছে। তো দেখেন এগুলো এক কালার, এগুলো কি এক কালার, এগুলো কি অনেকগুলো কালার, তাই না? এই যে একটা আছে অনেক কালার। দেখেন ক্লায়েন্টের কাছে কি এরকম একটা ছবি আছে, তাই না? এই ছবিটাই ধরেন আছে। এখন ক্লায়েন্ট করলো কি, এটা তো আপনার প্রিন্ট করা যাবে না, এই ছবিটাই আপনাকে দিবে ক্লায়েন্ট, দিয়ে বলবে কি আমাকে ভেক্টর ট্রেসিং করে দাও, বা লোগোই হইলো যেটা আর কি ধরেন একটা। তো এইগুলোকে ভেক্টর ট্রেসিং করবেন কিভাবে সেটাই আমি দেখব, খুব সহজ আসলে, ওইগুলো আপনি দেখছেন অলরেডি, তারপর আর একবার দেখাই দিই। দেখেন এখানে ছবিটা নাকি এখানে টান দিয়ে এখানে ছেড়ে দিবেন, দেখেন এই যে এখানে কি ছবিটা, এইগুলোর ছবিটা কি ওপেন হয়ে গেল, তাই না? দেখেন এটা বড় করে রাখার চেষ্টা করবেন, এইভাবে বড় করে রাখবেন, এটা কি Ctrl+2 দিয়ে লক করে দিব, জানো না নড়চড়া করে। এখন দেখেন এখানে লেখা, ও ওটা কি আছে মাউস ট্যাগ আছে,
তো দেখেন এরকম ছবি বা এরকম লোগো বা যেইটাই দেখ আপনি জাস্ট কি হুবহু কপি করবেন, যেটা আপনাদের ডিজাইনের ক্ষেত্রে বলছিলাম, তাই না? ডিজাইন কি অতি ফার্স্টে ডিজাইন শিখতে হলে কি আপনার হুবহু ডিজাইনটাকে কপি করা শিখতে হবে। এখন দেখেন এই যে যে জিনিসটা, এটা ইগলের ফেস, এইটাই অবিকল কি আপনার আঁকতে হবে, কালার ওয়াইজ আঁকতে হবে। এই জন্য কি আপনার পেইন্ট টুলের দক্ষ থাকা লাগবে। তো আমি পেইন্ট টুল নিলাম, এটা লক করে ফেললাম। তো দেখেন এটা কিভাবে আঁকি আমরা, এখান থেকে আমরা শুরু করি আঁকা। দেখেন এইভাবে এটা যদি ফিল কালার আসে এইভাবে অফ করে দিবেন। আর এটা অবশ্যই জুম করে করবেন, ক্লিপিং পাতের মতো কাজটা, কিন্তু এটা কি আপনার ফটোশপে না ইলিস্ট্রেটরে করতে হয়। এগুলো এই পেন্সিল দিয়ে করে ক্রাফট টুল দিয়ে মিলানো যেত না নাকি ওখানে সময় লাগতে বেশি? কার্ভ টুল দিয়ে যদি করেন করবেন, সমস্যা নাই। আপাতত আমি পেইন্ট টুল দিয়ে দেখাই দিতেছি। করা যাবে তো নাকি? হ্যাঁ করা যাবে, যেটা দিয়ে চাই সেটা দিয়ে কি আপনি করতে পারেন, সমস্যা নেই। দেখেন এটা একটু ভালো মতো সাবধানে করবেন, যেন বাইরেও বেশি না চলে যায়, আবার ভিতরেও বেশি না ঢুকে যায়। আর কার্ভারচার টুল দিয়ে যদি করেন সহজ হয় আরো, দেখবেন। দেখেন এখানে একটা ক্লিক করলাম, তাই না? এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম। আসলে কার্ভারচার টুলগুলো ভেক্টর ট্রেসিং এর ক্ষেত্রে অনেক উপকার হয়, আমি নিজেও দেখছি। দেখেন বেশি বাঁকা হলে মিলানো যায় না। হ্যাঁ সমস্যা নাই, তারপর মিলান যাবে। আপনি তখন তো পেন টুল দিয়ে করবেন, সমস্যা কি? দেখেন খুব সহজে কিন্তু তাড়াতাড়ি করে ফেলতেছি, তাই না? দেখেন প্রথমে আমি পেন টুল দিয়ে আঁকছি এইগুলো, তারপরে কি করলাম আপনার কার্ভারচার টুল বললো ওটা দিয়ে দেখার জন্য। এই যে এইভাবে এঁকে কার্ভারচার টুলটা নিয়ে কি করবো আমরা, এটা যে যে রাউন্ড আছে এই জায়গায় করে দিবে, এই যে, তাই না? এইভাবে আর দ্রুত হবে এই কাজগুলো। যখন যেই টুলের কাজ আসবে সেই টুলে কি করবেন, আরো জুম দিয়ে নেবেন। যত জুম দিবেন তত কাজ কি আরো ভালো হবে আপনাদের। এখান থেকে একটু চেপে যাবে। এখান থেকে আর একটু বাড়বে, আবার এই যে একটা ক্লিক করে এই যে বাড়াই দিতে পারে। আবার এটা একটু নিচের দিকে নিয়ে আসি। এটা একটু সময় নিয়ে করবেন, আমি তাড়াহুড়া করে দেখাই দিতেছি, আপনারা সময় নিয়ে প্র্যাকটিস করবেন বাসায়। এই জায়গায় লক করেন, এই যে এখানে আরেকটা চাইলে কি এটা ক্লিক করলে আপনার হইলো অ্যাঙ্কর পয়েন্ট অটোমেটিক চলে আসবে। পেন টুলে করলে একটু দেরি হইতো, এটা দিয়ে করলে একটু তাড়াতাড়ি হইলো এই আর কি। কারণ ওইটা হইলে আপনার হইলো ইগুলো আসে, হ্যান্ডেলগুলো আসে, হ্যান্ডেলগুলো কাইটা অ্যাডজাস্ট করা, আর এটা কি অলরেডি এভাবে দিলে বাঁকা হইতেই থাকে। দেখেন হয়ে গেল, তাই না? তো এখন যেটা আঁকলাম সেটা হলো ওই পিসেরটা সবার, তাই না? পিসেরটা আঁকলাম, পিসেরটা কি হবে কালো কালার। তো আইডপার টুল দিয়ে এই যে কালো কালার করে দিলাম।
এই দেখেন হয়ে গেছে না ইগুলার হুবহু। তো এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখতে পারি, আবার কি এখানে আউটলাইন করেও রাখতে পারি। এই যে আউটলাইন অবস্থায়ও রাখা যেতে পারে, কারণ এখন কালার দিলে কি বাকিগুলো আঁকতে পারবো না। তো দেখেন আমি এখানে কিছু কিছু অংশ দেখাই দিতেছি, যেহেতু সময় কম, বাকিগুলো আপনার বাসায় যা ট্রাই করবেন। দেখেন এই ঠোঁটটাই আঁকলাম, আবার পেন টুল নিব, এই যে দেখেন হ্যালো, হ্যাঁ গ্যাস আইছে, আচ্ছা দেখ এক পট, আচ্ছা তো এখন এই যে কার্বাচার টুল দিয়ে এটা অ্যাডজাস্ট করে দিব। দেখেন এটা একটু নড়ে গেছে, ওই যে তাড়াহুড়া করে জুম দিয়ে কাজ করি নাই, জুম দিয়ে কাজ করবেন এই কাজটা। ঠিক করলেন কিভাবে? এই যে টিপ দিলে হয়, এটা টিপ দিয়ে সরাইলে হয়। এটা কয়দিন প্র্যাকটিস করবেন, করলেই হয়ে যাবে। এটা আবার উপরে উপরে উঠাই দিতে হবে, তো যেটা যেইভাবে ওইভাবে করবেন। এটা অটোমেটিক অ্যাঙ্কর পয়েন্ট গুলো হইতাছে, এটা কিন্তু আমি কিছু ক্লিক করতেছে, ক্লিক করে জাস্ট উপরে দিলেই হইতেছে। হ্যাঁ মিলাইতে হবে, আপনি যেভাবে মিলাইতে পারেন। দেখেন আঁকছি ঠোঁটটা, দেখেন ঠোঁটটা আঁকলাম। এখন এখানে কি করতে হবে, আইড্রপার টুল দিয়ে কালার করে দিলাম, এই যেটা বুঝছে না, কিন্তু ঠোঁট তো হয় না, আরো কিছু আছে গায়ে। তাহলে এটা আমি একটু অফ করে রাখি। এখন দেখেন এই যে জায়গায় কিন্তু একটু মাইনাস আছে, কালো, তাই না, এটা মাইনাস করতে হবে। তাহলে এটা আমি পেন টুল দিয়ে নেই, দেখেন এটা মাইনাস করবেন কিভাবে আমি দেখাইতেছি। এটা আইড্রপার টুল দিয়ে ধরুন সাদাটা কালার করে রাখি আপাতত, আর এই উপরের এটা কি করব আমরা, এই কালারটাই দিই। এটা তো হলো কালো থাকবে, তাই না, আমি ইচ্ছা করলে এইভাবে আর্ট করে এটা কালো কালারও দিতে পারি। এই যে এইভাবে কালার করে এটা কালো কালার দিলেও কিন্তু কালো কালারই বোঝা যাবে, তাই না। তো এটা সবচেয়ে ভালো হয় এটা এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে শেপ বিল্ডার টুল আছে না, যেহেতু নিচেরটা কালোই, শেপ বিল্ডার টুল দিয়ে এটা কি অল্টার ধরে মাইনাস করে দিবেন, কেটে ফেলবেন। তো এইখানে কি কেটে গেল না, এই যে দেখেন কেটে গেছে না এই জিনিসটা। তো এটা আবার কালারটা অফ রাখি, আমি বাকি কাজগুলো করি, এই যে বাকি এই কাজগুলো। তো এইগুলো আঁকবেন পেন টুল দিয়ে, খুব সহজ। চাইলে আপনার কার্বাচার টুল দিয়ে যদি আনইজি লাগে, তাহলে কি আপনি পেন টুল দিয়েও করতে পারেন। এই জন্যই বলছি এই পেন টুলের কি গুরুত্ব অনেক বেশি, এইটা দিয়ে অনেক কাজ করা যায়। অর্ডার দিয়ে এটা কি কেটে দিব, কেটে দিয়ে এখান থেকে কি আবার লাগিয়ে দিব। তো দেখেন এখানে কিন্তু কালার হয়ে গেছে। আইড্রপার টুল দেই, আই ক্লিক করলে আইড্রপার টুল আসবে, এই যে কালার করে দিলাম।
তারপরে এখানে এটা ক্লিক করব, এইখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। যেহেতু এক জায়গায় একবার পিক করছেন, ওই কালারটা নেওয়ার চেষ্টা করবেন। আবার এটা ক্লিক করে কি করব, আমরা এই কালারটা নিয়ে নিলাম। তো দেখেন বারবার যদি ওই যে আগের পিক থেকে আইডোফার মারা তাহলে কালার ব্যালেন্সটা ঠিক থাকে। তো দেখেন মোটামুটি কি আমাদের ঠোঁটটাও কি আঁকা হয়ে গেছে। এখন দেখেন এই জায়গায় আমরা কোনটা আঁকবো বলেন তো? এই জায়গায় আমি কি করব, এই সাদাটা আঁকবো, সাদাটা আঁকবো। এই যে একটা টেকনিক আছে, এটা আমি দেখাই দিতেছি, বাকিটা আপনারা করবেন বাসায়। দেখেন টেকনিকটা হলো কি, এই যে দেখেন সাদা কালারের সাথে কি আবার হলো আপনার কি অ্যাশ কালার, তাই না? অ্যাশ কালার। তো আবার দেখেন ভিতরেও কিন্তু আছে। আর এইগুলো তো কাটা দেখাই দিলাম, তাই না? কিভাবে কাটবেন। তো দেখেন এটা একটু আঁকি, আঁকলে আপনি বুঝতে পারবেন। এটা কিন্তু পুরোটা নিয়ে আঁকবেন। পরে আমরা কাইটা কাইটা কি করব, আলাদা করব। কিভাবে করব সেটাই দেখাবো। তাহলে আশা করি আর সমস্যা থাকবে না এটার মধ্যে। দেখেন এখানে একটু ইয়ে আছে, আমি এই পর্যন্ত নিলাম মিলানোর জন্য। চাইলে কার্ভারচার টুল দিয়ে আঁকতে পারেন। এগুলো কার্ভারচার টুল দিয়ে কি তাড়াতাড়ি হয়। হ্যাঁ, আমি এতটুকুই দেখাইতেছি, নিচেরটুকু আর রাখলাম না। এখান থেকে আপনার হইলো এতটুকু নেই, শুধু উপরটুকু দেখাই। এই আঁকলাম, মনে করেন এটা কি উপরের টুকু আঁকলাম, তাই না? উপরের টুকু যদি কালার দিয়ে একটু দেখেন এরকম। এখন দেখেন এখান থেকে আমার কি করতে হবে, এই অ্যাশ কালার এগুলো কি আলাদা করতে হবে, এই অ্যাশ কালার। তো এটা আলাদা করতে গেলে কি আমার অ্যাশ কালারটুকু, আপনি দেখেন অ্যাশ কালারটুকু যদি আঁকেন আর এই যে যে সাদা কালারটা যদি আঁকেন আলাদা আলাদা, তাহলে কিন্তু মিলতো না, মিলতো না, একটু না একটু ফাঁক থাকতোই। বুঝতে পারছেন? এর জন্য এই পদ্ধতি। এটা অনেকটা আপনার কি বলা হয়, আপনার ওই যে ইসের কাজটা শিখেছিলাম, মাল্টিক্লিপিং পাতের কাজটা শিখছিলেন, অনেকটা ওরকমই আসবে। তো দেখেন এটা কিভাবে আমরা মিলাবো, এই যে এইভাবে এখানে নিলাম, নেওয়ার পর এখান থেকে আঁকলাম, এই যে এতটুকু না, পুরাটাই আঁকি, এক চান্সে পুরাটাই আঁকার চেষ্টা করবেন, তাহলে দেখা গেল আরো ভালো একটা রেজাল্ট পাবেন। হয়েছে না? মোটামুটি হয়েছে। তো দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট এটা কেটে দিলাম, ইএসসি দিয়ে কেটে দিলাম, জাস্ট এতটুকু টান দিলাম। দেওয়ার পর আমি কি করলাম, এই যে দেখেন এখানে কি হইলো, আগে থাকতে কি পুরোটা টানা ছিল, তো এর মধ্যে এটা যদি আলাদা করি, এই যে এতটুকু আলাদা করি, তো এটাকে কি করতে হবে, আমার ডিভাইড করতে হবে, তাই না? আমাদের পাথফাইন্ডারের এটা যেতে হবে, এই যে পাথফাইন্ডার এখানে কি, এই যে ডিভাইড, এই যে ডিভাইড ক্লিক করলাম। ডিভাইড ক্লিক করলে এখানে দেখেন এইখানে আনগ্রুপ করব, তাহলে এই যে এই অংশটুকু কি ডিভাইড হয়ে গেল। আইট অপার দিয়ে এই যে দিলাম এটা কালার, বুঝতে পারছেন না? ক্লিয়ার? আবার এই যে সাদা কালার, দেখেন সাদা কালারটা যদি আইট অপার টুল দিয়ে দেই, এই যে সাদা কালারটা দিলাম, তো দেখেন এটা কিন্তু খুব ভালো ম্যাচিং হয়েছে। কিন্তু আপনি যদি আলাদা আলাদা আঁকতে চান এটা, তাহলে কি এইভাবে এত সুন্দরভাবে কি মিলবে না। এটাই আর কি মেন এইটা সমস্যাটা হইতে পারতো আপনাদের। তো আশা করি এখন আর সমস্যা হইতে হবে না। আর এইটা তো আপনার হলো
এগুলো হলো একে একে কেটে দিবেন। আবার দেখেন এই যে এই জিনিসটা এখানে একটু আছে, এটাও একটু দেখা দিই। এটা বারবার না, একবারে একে একবারে ডিভাইড করে দিবেন, যেহেতু আপনি জানেন এটা এটা কি আমার বাদ দিতে হবে, তাই না? সেহেতু একসাথে আঁকার পর আপনার ডিভাইড করে দিলে সমস্যা নেই। এখন দেখেন এখান থেকে এখানে কি আঁকছি, ছেড়ে দিছে, তাই না, মাউসের পয়েন্টার। আবার আমি এখান থেকে ক্লিক করে এখানে একটা দিয়ে আমি এটা এইটুকু আঁকলাম, দেখেন হয়ে গেছে। এখন কি ইএসসি দিব, কেটে যাবে। এখন দেখেন এটা আঁকলাম, এটা সহকারে এটা কাটতে হবে। দেখেন এটা কিন্তু আবার এই সাইডে আনলে কিন্তু হইতো না, এই যে এই পয়েন্টারটা, তাই না, এই পয়েন্টারটা এই দুই পাতের মাঝখানেই থাকতে হবে। তো এখান থেকে আমি আবার পাথফাইন্ডার ডিভাইড করে দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক করে আনগ্রুপ করে দেই। এই দেখেন এটাও কিন্তু আলাদা হয়ে গেছে। কালারটা কি করবো আমরা, এই যে একবার যেখান থেকে পিক করছি কালারটা এখান থেকে পিক করে দিই, এই যে, বা এটা একটু হালকা কালার এখান থেকে পিক করা যায়, সমস্যা নেই। এই দেখেন মিলছে না, মিলে গেছে। এইভাবে কি করবেন, এটা আলাদা করবেন। এই দেখেন, বুঝতে পারছি তো, বাসা পারবেন সবাই। এটা একটা পাতের সাথে পরে আরেকটা পাতের জোড়া লাগাইতে হবে আর কি, জোড়া লাগাইয়া সেটাকে ডিভাইড পুরোটা আঁকিয়া পরে এইগুলা কি আমরা কেটে কেটে আলাদা করছি। হ্যাঁ, কারণ আপনি যখন এটা বাদ দিবেন, বাদ দিয়ে যখন আপনি এই জায়গায় আঁকতে যাবেন, এই জায়গায় এটার সাথে মিলে আঁকতে যাবেন, তখন দেখেন এই যে আঁকতে গেলে অনেক ঝামেলা হয়, মিলবে না, কম বেশি থাকবে, ফাঁকা থাকবে দুইটা ইসের মাঝখানে, বুঝতে পারছেন? এই কারণে আমরা কি এই পদ্ধতি অবলম্বন করতেছি। কোনো না কোনো সমস্যা থাকবেই, বিশেষ করে এই সাইড তো মিলাইতে পারবেন, সমস্যা নাই। সমস্যাটা হবে কি, এই যে এই সাইডটার ক্ষেত্রে। এখন এইখানে এমনি যদি দেন, আগেরটা কিভাবে আছে এখনটা কিভাবে আছে সেটা বুঝতে পারবেন না। এখন এর মধ্যে আবার একটা বুদ্ধি শিখাই দিই আপনাদের, যদি অনেক ক্ষেত্রে এটা লাগতে পারে। দেখেন এই যে এই দুইটা কি আপনার হলো, এই দুইটা কি আমি আলাদা করছিলাম, এই দুইটা কি আমি হলো এখন ইউনিট করেই দেখাই, ইউনিট। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, তাও সমস্যা থাকবে, তাও একটু সমস্যা থাকবে। যদি আপনার মনে হইলো যে এইভাবে আপনি এই পুরাটা এইভাবে এক করে দিলেন, আপনি চাচ্ছেন না এইভাবে কেটে আলাদা করতে, সেই ক্ষেত্রে জাস্ট করতে পারেন কি, ওটা এটার মধ্যে অনেকটা আপনি জাস্ট কি এই যে পেন টুল নিয়ে এটা একে তো এটাতে একটু আগে যেটা দেখাইছিলাম ওইটাই মনে হয় ভালোই হয়, ওইটাই সহজ। তো দেখেন এইভাবে যদি আঁকি, এখানে এইভাবে নিলাম, নেওয়ার পর কি করলাম, সেই ক্ষেত্রে কি আমাদের কাটতে হবেই। এই যে শেপ বিল্ডার টুল নিয়ে কি করতে হবে, এখন নইলে তখন কাটছি ডিভাইড করছি, এখন বাইরেটা কেটে দিতে হবে। এখন কি হইলো, যদি আপনার কালার দেওয়ার পরে যদি সেন্টার ব্যাক দিয়ে দিতাম, কালারটা নিচে থাকলো। হ্যাঁ ওইটাই দেখাইতেছে, এই দেখেন সাদা কালার দিলাম, তাই না, আরেকটা আঁকছে এই জায়গায়, এই যে এইটার কালারটা কি করে দিব, এই কালার বা এই কালারটা করে দিলাম। এই জানে এটা কি আছে, উপরে আছে, তাই না, এই যে দেখেন, এই যে উপরে বসে আছে, এইভাবেও রাখতে পারেন, বুঝতে পারছেন, এইভাবেও রাখতে পারেন, সমস্যা নেই। তো এইভাবে এইগুলো আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আপনারা গুগল থেকে কি করবেন, এইগুলো নিয়ে নিয়ে কি প্র্যাকটিস করবেন। অবশ্যই এই জায়গায় অনেক অর্ডার আছে, কাজ আছে, দেখাইলাম এই তো আপনাদের এই জায়গায়। তো এই কারণ এই জায়গায় আরো অনেক গিগ আছে, প্রচুর অর্ডার দেখবেন। প্রথম পেজে এক কে প্লাস সেল, 1K সেল, 578টা সেল, 240টা সেল, অনেক সেল করছে, মোটামুটি অর্ডার আসে, এই কাজে অর্ডার ভালো অর্ডার। আমার যে টেক্সের যে প্রবলেমটা ছিল, স্যার এটা যদি ইমেজ টেস্ট করতাম আর এক্সপ্যান্ড করতাম তাহলে কি হতো না? না, তখন সাদা কালো না, এটা অ্যাকুরেট আসে না, আসে না, অ্যাকুরেট আসে না। কালোটা নেই, কালো নেই, শুধু কালোটা একটু ভালো আসে, তারপর অনেক সময় দেখবেন ভালো আসে না। বাংলা লেখা, বাংলা লেখা তো ফাটবেই, ওটাই সমাধানটা চাইছি। এটা সমাধান নাই তো, এভাবে কাজ করতে হবে। ওটা ফন্টের উপর ডিপেন্ড করবে, কিছু কিছু ফন্ট দেখবেন ওইগুলা কাজ, বেশিরভাগ ফন্টে তো আপনার অক্ষর বা অক্ষর ফেটে যায়, হ্যাঁ ফাইটা যায়, হ্যাঁ এটাই মনে হয়। অদ্র ব্যবহার করবো, অগ্র ব্যবহার করে দেখেন, এগুলো লিখতে গেলে ফাইটা যায়।
হ্যাঁ এগুলা ফেটে যায়। একটু বড় করলে দেখবেন একটা আর একটা আলাদা। এই যে এইগুলো আবার একসাথে আছে তাই না? লেখার স্টক কালার দিতে চাইতেছি। এটা যখন এলো স্টক কালার দিবেন, দেন সমস্যা নাই। দেখেন স্টক কালার কিন্তু বন্ধ হয়ে গেছে তাই না, আসতেছে না। ক্রিয়েট আউটলাইন দিই, তারপরে দেখি স্টকে স্টক সিলেক্ট করে দিবি তো কালার নিবি। হ্যাঁ এই যে ফেটে যায়, অক্ষর বা অক্ষর বাম হয়ে গেছে। এই যে অক্ষর বড় অক্ষর কি ভাগ হয়ে গেছে না। এটা আপনার টেকনিকে ঠিক করে নেবেন। কেমনে ঠিক করবেন, ধরেন এই যে এখানে বট আছে, বট অ্যারেঞ্জ থেকে কি ফন্ট করে দিলেন তাই না। আবার এই যে শর্ট আছে, শর্টটা কি অ্যারেঞ্জ থেকে ফন্ট করে দিলেন, দুইটা হয়ে গেল। তারপর দেখেন এটা কিন্তু হয় না, এই যে মাঝখানে কি ফেটে গেছে, কিন্তু দুইটা দেখাইতেছে কি একসাথে। এই দুইটা সিলেক্ট করে কি করবেন আপনারা, পাথফাইন্ডারে গিয়ে ইউনিট করে দিবেন, তাহলে আবার লেগে যাবে। বুঝতে পারছেন? এগুলা ম্যানুয়ালি আপনার করে নিতে হবে। বুঝতে পারছি, ঠিক আছে। এই যেমন এইটা এটা এভাবে উপরে আনা লাগবে না, এইভাবে ক্লিক করে এইগুলা। ইউনিট করার থেকে আপনার যদি করে দেয় পাতলা সেগুলো যদি জোড়া লাগাই দেয় সেক্ষেত্রে। তারপর দেখেন এই যে একটু নিচে নেমে গেছে, এটাও কি আপনার অ্যারেঞ্জ থেকে কি ফন্ট করে দিবেন। ফন্ট করলে আসতেছে না। আচ্ছা এটা সমস্যা নাই, ফাটাগুলো যে গেছে তাহলে ইউনিট করা তাহলে সেগুলো দিয়ে জোড়া লাগানো তো একই কাজ তাই না? আচ্ছা এটা দেখেন ফন্ট করলাম তাও আসে নাই, সেই ক্ষেত্রে আবার কি করবেন, শেপ বিল্ডার নিয়ে কি এই যে কালো এটা প্লাস করে দিবেন এইভাবে। ও আনগ্রুপ করে দেই, এটা আলাদা, এই কারণে এমন দেখা যায়। তাহলে কি এই যে এই জিনিসটা, তাই না, এটা এটা কি হবে নিচে যাবে, তাহলে অ্যারেঞ্জ টু দেখো এই যে ঠিক আছে। এভাবে এইগুলো ম্যানুয়ালি ঠিক করে নেবেন। এই যে এই জায়গায় একটু সমস্যা আছে, চন্দ্রবিন্দু এখানে আবার সমস্যা আছে। এই যে এই ব্ল্যাক কালারটা কি অ্যারেঞ্জ টু ফন্টে যাবে। এখন দেখেন দুইটা সহকারে কিন্তু আসতেছে তাই না, একটা ক্লিক করলে এই যে দেখেন রিলিজ কম্পাউন্ড পাথ দিয়ে দিবেন। এখন এটা আনি শুধু, এই জায়গায় আবার সমস্যা হয়েছে, এই জায়গায় দুইটা আছে দেখি। বাইরে নিয়ে দেখবেন এটা কিভাবে কি কাজ করতেছে। এইভাবে হয়ে গেল, এটা এটা কালো হয়ে গেছে। হ্যাঁ শেপ দুইটা, চারটা আছে তো এমন হবে না। এটা এই পুরাটা মনে হয় কালার হবে একটা, দেখি। আচ্ছা এটা এটা আপনার হইলো ডিভাইড ইউনিট করে নিই। ও এটা আবার স্টক কালার আসছে, ওই যে স্টক দিলাম না এই কারণে আর কি। তাহলে এটা কি স্টক কালারটা অফ করে দেই। তো এইগুলো এইভাবে বুঝা করবেন, ঠিক আছে। এই যে এইভাবে আছে, তো এটা যদি সিলেক্ট করি এটার স্টক কালারটা কি অফ করে দিবে, এই যে অফ করে দিব। হ্যাঁ ফিল কালারটা। আর এইটার কি করবো, এটারও স্টক কালারটা অফ করে দিব। এখন আসি কালারটা চেঞ্জ করতে হবে। এই যে এইটার কালারটা হবে এই কালার। অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট দিয়ে দিলাম। এইবার হয়েছে, ঠিক আছে না। এভাবে বানায় নিবেন না, সরি এই যে এভাবে বানায় নিলেই হয়। এই যে এবার ঠিক আছে, এই যে বসাই দিলেন। তো এটা এইভাবে এখানে কাজ করবেন, আলাদা নিয়ে দেখাইলাম জিনিসটা, ঠিক আছে।
তো এই পর্যন্ত থাক, আপনারা দেখেন অ্যাকাউন্টগুলো আর নেক্সট